তারকেশ্বর একটি অতি পরিচিত নাম। এটি হাওড়া স্টেশন থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। এই তারকেশ্বর স্টেশনের আগের স্টেশনটি হল লোকনাথ, যেটি হাওড়া থেকে 53 কিলোমিটার। এই লোকনাথ স্টেশনে নেবে আমরা এখান থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে একটি প্রত্যন্ত গ্রামে যাব, যেটা হচ্ছে পিয়াসারা। এই রাস্তাটি দেখা যাচ্ছে, এটা সোজা লোকনাথ স্টেশন থেকে আসছে। আমরা এসে পৌঁছেছি, এটাকে মোচপুরের মোড় বলে, মোচপুর কালীতলা। এই দেখুন মন্দির, মোচপুর মন্দির। এবং এখান থেকে রাস্তাটা সোজা চলে গেছে অহল্যাবাই রোড, সোজা চলে গেছে, এটা অহল্যাবাই রোড। আমরা বেঁকবো ডান দিকে, এই মোচপুর মোড় থেকে আমরা বেঁকবো ডান দিকে। এই রাস্তা সোজা চলে গেছে মানে জমিদার বাড়ি, সরকার বাড়ি আর কি, পিয়াসারা। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্লোরার হাবুস চ্যানেল। এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজকে আমরা পিয়াসারা গ্রামে এসেছি। এখানে সরকার বাড়ি, যে জমিদার বাড়ি, এই বাড়িরই ইয়েতে তার ইতিহাস জানতে এসেছি। এবং এসে এখানে স্থানীয় শ্রী মানব মণ্ডল মহাশয়ের সঙ্গে আলাপ হলো। উনি এখানে গ্রামের স্কুলে শিক্ষকতা করেন। হ্যাঁ, তা এই পিয়াসারা জমিদার বাড়ি এবং তার আনুষঙ্গিক ব্যাপারে ওনার মুখ থেকে আমরা কিছু শুনতে চাই। হ্যাঁ, আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এই পিয়াসারা গ্রামে আসার জন্য এবং এর ইতিহাস সম্পর্কে উৎসাহ দেখাবার জন্য। আমরা নতুন জমিদার বাড়ির প্রধান দুয়ার দিয়ে ভেতরে প্রবেশ করলাম এবং বাম দিকে বাসন্তী মন্দির, যেটা ভগ্নপ্রায় অবস্থা। চলুন দেখি। বাড়িতে বাসন্তী পুজো হতো, দীর্ঘদিন ধরে বাসন্তী পুজো হতো। বর্তমানে সেই পুজো আর হয় না, কিন্তু পুরনো বাড়িতে যে দুর্গা পুজো, সেটা এখনো বছর বছর হয় এবং খুব জাঁকজমকপূর্ণভাবে হয়। বহু মানুষ আসেন। আর দুর্গা প্রতিমার বৈশিষ্ট্যই হচ্ছে চতুর্ভুজা দুর্গা। তো এই হচ্ছে মোটামুটি একটা বর্ণনা দিতে পারলাম। এই সেই বাসন্তী মন্দির, যেটি এখন পুরো ভগ্নস্তূপে পরিণত হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাব, পূজাস্থল তো বন্ধই হয়ে গেছে, বিগ্রহও নেই। কঙ্কালসার
মূল মন্দিরের ছাদটা একদম ভেঙে পড়ে গেছে। চারিপাশের কারুকার্য খচিত সাবেকি দেওয়ালগুলো কোনো রকমে অবশিষ্ট রয়েছে। হয়তো আর কিছুদিনের মধ্যে হয়তো এগুলোও নষ্ট হয়ে যাবে। মন্দিরের সামনের নাট বারান্দা দ্বিতল বিশিষ্ট সেটা উপরের তল একদমই ধ্বংস হয়ে গেছে, সামনের অংশটা কোনো রকমে টিকে রয়েছে। আমরা এবার জমিদার বাড়ির পুরানো মহলের অন্দরে প্রবেশ করব। ওখানে এই বংশেরই নবম পুরুষ, শ্রী বিশ্বনাথ সরকার মহাশয়, ওনার কাছ থেকে আমরা মহামূল্যবান কিছু তথ্য জানব। হ্যাঁ, নমস্কার। আমরা আজকে এসেছি পিয়াসারা গ্রামের সরকার বাড়ি। এখানে ওনাদের নবম বংশধর শ্রী বিশ্বনাথ সরকার মহাশয়ের সঙ্গে আজকে আমরা বিচার কথা আলোচনা করব এই জমিদার বাড়ির ব্যাপারে। ইনি বিশ্বনাথ সরকার। নমস্কার। আমি পিয়াসারা সরকার বাড়ির নবম পুরুষ। আমার নাম হচ্ছে বিশ্বনাথ সরকার। আর আমার সঙ্গে এসেছেন সময় ব্যয় করেছেন আমাদের জন্য। সুভাষবাবু এসেছেন একটু জানার জন্য। আমার অভিজ্ঞতা যা আছে বা শুনে যা পেয়েছি এটাই আমি আপনাকে বলছি। আমাদের এখানে 1730 না 37 সাল থেকে আলীবর্দীর সময় থেকে আমাদের এইরকম বাড়ি, কারণ তখন বর্গীদের আক্রমণ হতো, সেই অনুযায়ী আমাদের এখানে বাড়ি টাড়িগুলো তৈরি হয়ে গেছে। কিন্তু আমরা তারপর তখন থেকে পূর্বপুরুষদের নাম আমরা ঠিক সেভাবে জানা যায়, সেইভাবে নথিভুক্ত করা নেই। আমরাই শরৎচন্দ্র সরকার যাকে বলা হচ্ছে, আমাদের পদবী আগে ছিল খাঁ। সেইটে শরৎবাবুর থেকে এসে সরকার আমরা উপাধি পেয়েছি। আচ্ছা, এই সরকার উপাধি কি আপনাদের বর্ধমান মহারাজার তরফ থেকে দেয়া? আচ্ছা, বর্তমানে বর্ধমান মহারাজ থেকেই আমাদের সরকার উপাধি দেওয়া হয়েছিল। আর 100 বিঘা জমি নিষ্কর আমাদের এর মধ্যে সরকার বাড়ির এতে আছি। সেই এতেই চলছে। এই শরৎচন্দ্র সরকারের পর থেকেই আমাদের আর কি যে তথ্য জানা গেছে, ওইখান থেকেই আমরা জেনেছি যে সেইখান থেকেই আমাদের এখানে সরকার বাড়ির সম্বন্ধে যে সমস্ত তথ্য সেইসব পাওয়া গেছে। এর মধ্যে যেমন সরকার ওই শরৎবাবুকে আমাদের এখানে যে খাজনা আমাদের যে বর্ধমান মহারাজা যে নিষ্কর করে দিয়েছেন কি জন্য, সেইটাই আমি বলছি আপনাকে। হ্যাঁ, শরৎবাবুকে আমাদের এখানে খাজনা না দেওয়ার জন্যে মহারাজার ওই বর্ধমানের মহারাজার কাছে আমাদের ওনাকে ধরে নিয়ে গিয়েছিলেন। তো প্রথমে যেমনটা বিশ্বনাথবাবু বলেছেন, শরৎচন্দ্র খাঁয়ের সেই কথা, বর্ধমান মহারাজা ধরে নিয়ে যাচ্ছেন, খাজনা দিতে পাচ্ছেন না। তারপরে তিনি বলছেন যে আমি তো দুর্গাপূজা করতে পারবো না এরকম অবস্থায়। তো রাজা শর্ত দিলেন যে আমি আপনাকে মুক্তি দিতে পারি একটি শর্তে, আপনাকে ফিরে গিয়ে দুর্গাপুজো করতে হবে। তখন পুজোর মাত্র কয়েকদিন বাকি। তো এই অল্প সময়ের মধ্যেই তিনি দুর্গাপুজো অর্গানাইজ করেন এবং বর্ধমানের মহারাজা দূত পাঠিয়ে ব্যাপারটা যাচাই করেন যে সত্যি তিনি পুজো করেছেন, এবং তার এই ব্যবহারে মুগ্ধ হয়ে, তার এই কাজকর্মে মুগ্ধ হয়ে তিনি এই অঞ্চলটিকে 100 বিঘে নিষ্কর সম্পত্তি তিনি দান করেছিলেন। তো সেই থেকেই পিয়াসারা জমিদার বাড়ির বলতে পারেন জমিদার বলতে যা বোঝায় তার উত্থান। এবং
ছাগল বলি, ছাগ, মোষ পর্যন্ত বলি হয়েছে এখানে। তারপর এখন বর্তমানে সেসব উঠে গেছে, বলি প্রথার ওঠার জন্য হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো ওই ফল টল দিয়ে ফল, কুমড়ো, যেমন ছাঁচি সব কুমড়ো, জায়গাতেই এখন তাই। ছাঁচি কুমড়ো, আখ, আদা, লেবু, এই সমস্ত বলি হয় এখনো, কিন্তু সেইভাবেই চলে আসে সমস্ত এতে। সেই এখন এই গ্রামের ইতিহাস যতটা আমি জানতে পেরেছি, একেবারে গোড়ার দিকের যা ইতিহাস তা বেশিরভাগই জনশ্রুতি। এবং আপনি এর আগে শ্রদ্ধেয় বিশ্বনাথ বাবুর সাক্ষাৎকার নিয়েছেন, তার মুখ থেকেও আমরা শুনেছি। তো তার কাছ থেকে শোনা ইতিহাস, এছাড়া আরো বিভিন্ন মানুষজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এবং নিজস্ব কিছু গবেষণার মাধ্যমে আমরা গত বছর এই পিয়াসারা গ্রামের ইতিহাস নিয়ে একটা বই প্রকাশ করেছি। তো সেই বইটি আমি প্রথমে দেখাই। আচ্ছা, একটা কথা প্রথমে জিজ্ঞেস করি, মানে আপনি এই যে বইটা যে প্রকাশ করছেন, এটা কি কোনো মানে মানে সংস্থার মাধ্যমে, না আপনি নিজে উদ্যোগ নিয়ে এটা? না, সেটা একটু বলুন। হ্যাঁ, বইটার নাম পিয়াসারার ইতিহাস। হ্যাঁ, লেখক আমি মানব মণ্ডল। আর বইটি প্রকাশ করেছেন তারকেশ্বরের রূপশালী প্রকাশন। আচ্ছা আচ্ছা। আর রূপশালী পত্রিকা তারকেশ্বরে দীর্ঘদিন ধরে লিটল ম্যাগাজিন প্রকাশ করে আসছে প্রতি বছর। এটি একটি বার্ষিক পত্রিকা। সেখানে আঞ্চলিক ইতিহাস, লোক সংস্কৃতি এই বিষয়গুলো ছাড়াও স্থানীয় বিভিন্ন গুণীজনেদের লেখা কবিতা, প্রবন্ধ এগুলো প্রকাশ করা হয়। তো সেই রূপশালী পত্রিকার তরফ থেকেই এই উদ্যোগ নেওয়া হয় এবং আমাকে বলা হয়, এবং আমি যেহেতু এই গ্রামের ছেলে, তো আমি ঠিক করি গ্রামের ইতিহাস লিখবো। তো সেই থেকেই লেখা। প্রথমেই বলবো, আমাদের মহাষ্টমী পুজোয়, যেটা সন্ধি পুজো বলা হয়, সন্ধি পুজোয় আমাদের বর্তমান কলা মাস্ট চাই পুজোতে, নৈবেদ্যে দিতেই হবে। কিন্তু সেবারে একদম বর্তমান কলা কোথাও পাওয়া যায়নি। হঠাৎ একজন বুড়ি মানুষ এলেন, বর্তমান কলা বিক্রি করতেই এসেছেন তিনি, পাওয়া গেল। তাহলে আমরা সেইটা দেখি, আমাদের যে অনুমান যে নিশ্চয়ই মায়ের একটা মাহাত্ম্য আছে, মায়েরই মহিমা। এই বংশের সঙ্গে তারকেশ্বরের মহান্ত মহারাজদের একটা যোগাযোগ ছিল এবং সুসম্পর্ক ছিল, এবং মহান্ত মহারাজও কিন্তু হাতির পিঠে চেপে আসতেন, এবং সেই জন্যই এখানে যে গেটটি আছে সেটাকে বলা হয় হাতিগলা গেট। এবং কাছারি বাড়ির কথাও আপনি শুনেছেন। এবং এই যে হেরিটেজ, এটাকে আমরা বলতে পারি যে একটা কলোনিয়াল হেরিটেজ। যেহেতু জমিদার বাড়ির যে স্থাপত্য, তার গঠন রীতি দেখে আমাদের মনে হয়েছে যে জমিদার বাড়িটি 1720-30 এই সময়ে তৈরি হতে পারে। পরবর্তীকালে জমিদার বাড়ির কর্তা দু ভাগ হয়ে যায়, এবং আসলে 1720 যেটা বঙ্গাব্দ বলছেন? না, খ্রিস্টাব্দের। হ্যাঁ। পরবর্তীকালে বাড়ির দুটো ভাগ হয়। তো একটি অংশকে বলা হয় নতুন বাড়ি, আরেকটিকে বলে পুরাতন বাড়ি। সেই নতুন সন্ধি পুজোর আর একটা বিশিষ্ট হচ্ছে যে আমাদের আগে দুটো বড় বড় থালা ছিল, প্রায় 1 মণ 1.5 মণ চাল ধরবে। হ্যাঁ, সেটা আমি দেখেছি। একটি থালা আছে, এখন একটি আছে, একটা নেই। একটিতে শুনেছি বা দেখেছি। হ্যাঁ, সন্ধি পুজোতে দেয়া হয়, প্রতি পুজো নৈবেদ্য সাজিয়ে দেয়া হয়। ছিল কতগুলো ছিল, এখন বোধহয় 3টে না 4টে আছে ওই পিলার। 5টা বোধহয়, 7টা থাম ছিল আর কি, টোটাল 8টা ছিল। 8টার মধ্যে বোধহয় এখন বোধহয় 4টে বা 5টা অবশিষ্ট। মানে কাছারি বাড়ির ওইখানটা, ওইটাই কাঁচারি বাড়ি, ওইটাই কাছারি বাড়ি। হ্যাঁ, ওইখানেই। এবং ওই সুদৃশ্য বিরাট গেট, হাতিগলা গেট। হ্যাঁ, হাতি আর মহন্তর হাতি, মানে বর্ধমান মহারাজারা হাতি পাঠিয়ে আর কি খাজনা নিয়ে যেতেন এইখানে। ওই গেটটা অত বড় করে। আর ওইখানে যে
ওপরে ঘরটর, হ্যাঁ নিচে ঘর, হ্যাঁ। ওপরে ঘর। ওপরে ওই প্রজারা আসতো, এসে খাজনা দিত, দিয়ে ফিরতে না পারলে ওখানে থেকে যেত। আর পাশে একটা রসুই বাড়ি বলে আছে, আচ্ছা সেখানটা বন জঙ্গল ভেঙে হ্যাঁ একবারে ভেঙে গেছে, মন হয়ে আছে। হ্যাঁ ওইখানে রান্না করে ওই সব ওদের খাওয়াতো, বা আমাদের বাড়ির সমস্ত সদস্যকে খাবার ওইখানে রান্না হতো, একই জায়গায় রান্না হয়ে তারপর ডিস্ট্রিবিউশন হতো। আচ্ছা, এটা কি মানে খালি ওই পুজোর সময় না সারা না, বছর? সারা বছর। সারা বছর। আচ্ছা, আর পুজোর সময় তো এমনি একটা আলাদা ছিল। আর এখন বর্তমানে পুজোতেও আমাদের দশমীর দিনে আমরা সবাই একসঙ্গে খাই, এক জায়গায় রান্না হয়, ওই দুর্গা মণ্ডপই দুর্গা মণ্ডপের ওখানে, ওইখানেই রান্না হয়। আমরা সব এক জায়গায় এসে খাই, যে কুটুম আসুক যে আসুক সব ওইখানে কেউ খাবে, সেরকম এতে থাকে। কেউ যদি আসেন অতিথি এলেও ওখানেই খাবেন, সব তার জন্য কোনো ইয়ে নেই। পুরুষ বাজিদাস সরকার বলে একজন ছিলেন, উনি একবার অ্যারেস্ট হয়েছিলেন। তার কারণ হচ্ছে আমাদের বাড়ি থেকে দক্ষিণ দিকে মুসলমান পাড়া ছিল, মুসলমান আয়মা পাহাড়পুর। ওখান থেকে একবার, তখন ব্রিটিশ আমলে ওনারা কেস করেছিলেন এই সরকার বাড়ি বাইদাস সরকারের নামে, যে আমাদের এই সমস্ত এ করে দিয়ে আমাদের সব মেরে লুটপাট করে নিয়ে গিয়ে। বাইদাস বাবুর উকিল বলছেন যে স্যার, আপনি এনাকে যদি বসার একটু অনুমতি দেন, কাঠগোড়ায় বসার বললে তাহলে উনি বসে আপনার সব উত্তর দেবেন, সওয়াল এ করবেন। বাইদাস বাবু নিজেই বলেছেন যে আমি দাঁড়াতে পারছি না। বলছে কেন? তখন উকিলবাবু বললেন যে স্যার, ওনার পাটা একবার দেখুন, পাটা যদি দেখেন তাহলে আপনি একটু দেখার একটু অনুমতি দিন। বলতে যিনি আসেন তিনি একজনকে বললেন যে ওনার পাটা দেখো। বলছে যতক্ষণ দাঁড়িয়েছিল 5 মিনিট 7 মিনিট দাঁড়ানোর পরই পায়ের তলাগুলো লাল হয়ে গিয়ে রক্ত, বলছে কিছুক্ষণ পরই রক্ত বেরোবার মতন হয়ে গেছে। বলছে স্যার এইরকম, বা হুজুর এরকম অবস্থা। তখন বসার জায়গা দিয়েছেন। তখন উকিলবাবু বলছেন স্যার, আমার এনার এতে পক্ষে একটাই আমার বক্তব্য, উনি যে ওনার বাড়ি থেকে এত দূরে এসে 1 মাইল রাস্তা হেঁটে এসে ওনাদের বাড়ি জ্বালিয়ে দিয়ে গেলেন, এইসব মারধর করে গেলেন, তাহলে এইখানে যদি 5 মিনিট দাঁড়ানোর পর যদি তার পা দিয়ে রক্ত পড়ার অবস্থা হয়, তাহলে কিভাবে, তাহলে উনি কি করে গিয়ে ওখানে ওই অত এ করেছেন। তখন সেই এটি উনি ছাড়া পেয়ে গেলেন। কিন্তু ওরা হয় বলেনি যে ঘোড়া টোড়ায় চড়ে এসে গে করেছে, পালকি করে, না পালকি না, ঘোড়ায় গেছে, ঘোড়ায় চড়ে গেছে। আচ্ছা, গিয়ে সব করে চলে এসেছে, সেই এতে ছাড়া হয়ে গেল। হ্যাঁ, এই এতে ছাড়া পেয়েছিলেন। মনীন্দ্রনাথ সরকার আমাদেরই বংশধর, উনি স্বদেশী করতে আরম্ভ করেছেন। উনি তো কলকাতায় থাকতেন, কলকাতাতেই লেখাপড়া করেছেন, ওখানেই থাকতেন বেশিরভাগ, বাড়িতে খুব কমই আসতেন। ওইখানে ওই স্বদেশী এ করে, স্বদেশী এতে ওই পুলিশ কি বোধহয় মেরেছিলেন, মেরে পাচার করছিলেন হাওড়া স্টেশন থেকে বাক্সবন্দি করে। সেই সময় ধরা পড়েছিল উনি এবং ওনার 3 জন সহকারী ধরা পড়েছিল, যে এটা সেই নিয়ে মামলা হয়েছিল, ওনার এগেনস্টে মামলা হয়েছিল। ওই 4 বন্ধু
এগেনস্টই মামলা হয়েছিল। তার মধ্যে সিআর দাসের হ্যাঁ, নাতি একজন ছিলেন। আচ্ছা। সিআর দাস তখন বিরাট হ্যাঁ। উনি ওই এবং কেসে- সিআর দাস নিজে এই এই কেসটা লড়েছিলেন। লড়েছিলেন, হ্যাঁ। লড়ে ওনাদের মুক্ত করেছিলেন। সেই থেকেই উনি বিরাট বড় ইতিহাস। ইতিহাস, হ্যাঁ। উনি আর কি স্বাধীনতা সংগ্রামী বলা যায়। হ্যাঁ। উনি মনীন্দ্রনাথ সরকার, ওনাকে আমিও দেখেছি। হ্যাঁ, ও আপনি দেখেছেন? আমার জেঠু, আচ্ছা, হ্যাঁ, জ্যাঠামশাই, ও উনি আপনার জ্যাঠামশাই। আমার জ্যাঠামশাই। হ্যাঁ। তো আগে তো রাস্তা খুবই খারাপ ছিল, হ্যাঁ। এখন বহু মানুষ এই পুজো দেখতে আসছে। হ্যাঁ। এই যে বিশেষত্ব চতুর্ভুজা দুর্গা, হুম, এটাও একটা গবেষণার বিষয়। হুম, এর শাস্ত্রীয় ব্যাখ্যা কতটা কি আছে সেটা আমি হুম। আমি অন্তত এখনো জানতে পারিনি। হুম। যদি জানা যায় নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা হুম। হতে পারে। তবে এটা এক বিচিত্র ব্যাপার আর কি, এই চতুর্ভুজা দুর্গা, তার যে পূজা পদ্ধতি, এর মধ্যে অনেক বিচিত্র ব্যাপার আছে। তার কতটুকুই বা আমরা অনুসন্ধান করতে পেরেছি। গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা এই বিচিত্র ইতিহাস, বিচিত্র সংস্কৃতি, এটা নিয়ে চর্চা যত হবে ততই ততই আমরা সমৃদ্ধ হব। ঠিক। চাঁপাডাঙ্গা মহাবিদ্যালয়ের অধ্যাপিকা, উনি আমাদের এখানে সব দেখে আমার বাড়িতে এসেছিলেন। এসে বললেন যে পিয়াসারা নামটা কেন হলো। আমি বলছি, ম্যাডাম আমি সব জানি না কি জন্য হলো পিয়াসারা নাম। পিয়াসারা নাম কিন্তু এই পশ্চিমবঙ্গে বোধহয় দ্বিতীয় আর নেই, অন্যরকম আছে, পিয়ালিয়া আছে, হ্যাঁ, পিয়া পিয়া এগুলো সব আছে, কিন্তু পিয়াসারা নামটা কোথাও পাবেন না। বললেন আচ্ছা আমি দেখবো মানে এই নামকরণের উৎসটা কি, উৎসটা কি করে পিয়াসারা হ্যাঁ, নামটা হলো। ঠিক। সেই জন্যে উনি এখান থেকে গিয়ে উনি আমাকে একবার ফোন করে বললেন, বলছে নবনী সেন না কি বললেন একজন নাম, বলে তার লেখা থেকে আমি পেয়েছি আপনাদের ওইখানটা পূর্বপুরুষেরা শাল পিয়ালের বন সাফ করে বসতি স্থাপন করেছিল। সেই থেকে শাল পিয়াল পিয়া সারা, ওই জন্যই পিয়ালি গাছের বন ছিল আর শাল গাছের বন ছিল, সেই জন্যই পিয়া সারা, শাল থেকে সারা, হ্যাঁ সারা হয়েছে, পিয়া সারা ওই জন্যই হয়েছে। যথেষ্ট বর্ধিষ্ণু গ্রাম। হ্যাঁ, পিয়া সারা অনেক পুরনো বর্ধিষ্ণু গ্রাম। আমাদের বংশ পরিচিতিও প্রচুর বিরাট। হ্যাঁ, এসব দেখলেই বুঝতে পারবেন যে আমাদের কি ছিল। প্রথমেই বলবো যে পিয়াসারা গ্রামের যে নামকরণ, সেটা নিয়ে একটা মত তো অবশ্যই পাওয়া যায় যে শাল পিয়ালের বন ছিল। আর একটা থিওরি এখানে আছে, সেটা হচ্ছে পিয়াসারা একটি বৌদ্ধ গুম্ফা, এটি পাওয়া যায় শ্রীলঙ্কায়। আচ্ছা। তো আমি খোঁজ করতে গিয়ে দেখি যে শ্রীলঙ্কা, সেখানে যে বৌদ্ধ ধর্ম, আর পিয়াসারা এই যে গ্রাম, অর্থাৎ এই যে জায়গা, এই জায়গা দুটির মধ্যে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা মিল আছে। পিয়াসারা শব্দটার যদি সিংহলি অর্থ বের করা যায়, তার নাম কিন্তু উড়ন্ত। উড়ন্ত। তো আমার যেটা অনুমান, সেটা হচ্ছে এই অঞ্চলে একসময় বৌদ্ধ প্রভাব ছিল। হ্যাঁ, এবং তারকেশ্বরের ইতিহাসেও সেই বৌদ্ধ প্রভাবের প্রচ্ছন্ন ইঙ্গিত কিন্তু পাওয়া যায়। নিদর্শন কিছু না। তারকেশ্বর বন্দনা পুঁথিতে আছে, চৌদিকে জঙ্গল ছিল গহন কানন, মধ্যেতে সিংহল দ্বীপ অতি মনোরম। অর্থাৎ তারকেশ্বর আজকে যেখানে প্রতিষ্ঠিত আছেন, সেই চারিদিকে বেষ্টন করে একটা জলাভূমির মধ্যে একটা স্থান ছিল তারকেশ্বর, একটি উঁচু স্থান। তো সেই দ্বীপটিকে বলা হতো সিংহল দ্বীপ। আমাকে একটা জায়গায় ভদ্রলোক প্রশ্ন করেছিল, গ্রামীণ ভদ্রলোক, মানে যে খুবই যে 1955 সালে তো জমিদারি প্রথা বিলোপ হয়েছিল। আচ্ছা, আপনি আমাকে বলুন তো
1955-তে যে এই জমিদারি প্রথা বিলোপ হয়, তা তখনকার যে জমিদার যারা ছিলেন বা ছিলেন, তাদের যা স্থাপত্য, তাদের যা মানে রক্ষণাবেক্ষণের যা তার উপর তো একটা তো আঘাত এসেছিল। কারণ জমি চলে যাওয়ার পর এবার সেটাকে তো রক্ষা করতে তারা অক্ষম হয়েছিলেন, এবং যারা দিয়ে দিয়েছিলেন হয়তো কিছু হয়েছে, যারা দিতে পারেননি, হ্যাঁ, বা নিজেদের ইয়েতেই রেখে দিয়েছেন, এই দায়টা কে নেবে? আর আপনি একটা প্রশ্ন করেছিলেন যে 1955 সালের পরে যে জমিদারি প্রথার বিলোপ, তারপরে কি হলো, তার দায়টা কে নেবে? এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই দায়টা যে নেওয়ার মতো, সেটা আমরা বুঝেছি অনেক দেরিতে। যখন জমিদারি প্রথা চলে যাচ্ছে, মানে যাকে বলা হয় জোতের ঊর্ধ্বসীমা নির্ধারণ হচ্ছে, তখন থেকেই তো জমিদারি চলে যাচ্ছে। এবার জমিদারদের সঙ্গে সঙ্গে আমরা আগে ওই যে একটা ন্যারেটিভ ছিল, তার মধ্যে অনেক সত্যি মিথ্যে রয়েছে, যে অত্যাচার, অবশ্যই প্রজাদের উপর অত্যাচার হয়েছে, আবার শাসন করেছেন, তাদেরকে ভালোবেসেছেন, প্রত্যেক জমিদারই তাই করেছে, কম বেশি তাই। আবার দেখা যায় যে এই যে আমাদের একটা সংস্কৃতি, শাস্ত্রীয় সঙ্গীত, আমাদের যে নৃত্য, আমাদের যে সংস্কৃতি, পুজো পার্বণ, এগুলো কিন্তু এই জমিদার বাড়ি বা এরাই ধারক বাহক, হ্যাঁ, এরাই কিন্তু পৃষ্ঠপোষকতা করে ব্যাপারগুলোকে বাঁচিয়ে রাখে। যে আমরা সরকারকে হেরিটেজ হিসেবে যদি নিয়ে নেন, তাহলেও আমরা উপকৃত হব, হয়তো এগুলো থাকবে, তা নাহলে যেভাবে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, আর কিছুদিন পরে এটা তো একটা দেশের সম্পদ, দেশের সম্পদ, একে রক্ষা করার দায়িত্ব মানে সকলেরই আছে। সকলেরই আমাদের তো আছে, আমরা আমাদের বংশের, হ্যাঁ আমাদের ছিল। কিন্তু অনেকে হয়তো বলেন যে আমরা জমিদার ছিলাম বলে আমরা অত্যাচারী ছিলাম। আমার মনে হয় আমরা অত্যাচার সেরম আমরা করিনি, যে জমিদারি যে অত্যাচার শুনেছি সেরম থাকেনি, কারণ তা নাহলে প্রজাদের নিয়ে এসে এখানে থাকার ব্যবস্থা সম্ভব করতো না। হ্যাঁ, খাজনা আদায় করার জন্যে ব্যবস্থা, খাওয়া দাওয়া, থাকা, যারা যেতে পারবে না রাত্রে থেকে যাবে, পূজা বর্ষণ না হলে কেন করতে যাবে। হ্যাঁ, অনেকেই বলে যে খুব এখান দিয়ে গেলে মাত্র সেই এতে আমরা কিন্তু যদি সরকার নিয়ে হেরিটেজ কোনো ঘোষণা করেন, তাহলে আমরা দিতে রাজি আছি। মানে এখনো যেটুকু আছে সেটুকুকেও হয়তো রক্ষা করা যেতে পারে। আমার এই ছোট্ট প্রতিবেদনটি আপনাদের যদি ভালো লেগে থাকে, হ্যাঁ, দয়া করে কমেন্ট করে জানাবেন, হ্যাঁ, এবং শেয়ার না করা থাকলে শেয়ার করে দেবেন, এবং শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ব্যাপারগুলোকে বাঁচিয়ে রাখতে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। পিয়াসারা মানে কিন্তু শুধুই জমিদার বাড়ি নয়, আমাদের এই গ্রাম পিয়াসারায় আর একজন খুব গুণী মানুষ এখানে জন্মেছিলেন, তার কথা আজ আর কেউ বলে না। কবিয়াল বলাই বৈষ্ণব। হ্যাঁ, কবিয়াল বলাই বৈষ্ণবের সঙ্গে ভোলা ময়রার কবি গানের লড়াই হয়েছিল তারকেশ্বরের মোহন্তর প্রাসাদে। আচ্ছা, তো এখানে আমি আমার বইয়েতে তুলে ধরেছি যতটা আমি পেয়েছি আর কি। তো এই পিয়াসারা গ্রাম ছিল বলাই বৈষ্ণবের জন্মস্থান। আচ্ছা, তো সেই বলাই বৈষ্ণবের স্মৃতির রক্ষার জন্য আমরা কিছুই করে উঠতে পারিনি, এমনকি তার জন্মস্থান ঠিক কোনটা সেটাও আমরা চিহ্নিত করতে পারিনি। এখানে এই সরকার বংশ ছাড়াও আরো একটি সরকার বংশ ছিল, তাদের বংশধরদের কাছ থেকে আমি যতটা যা খোঁজ খবর নিয়েছি, তারা সেভাবে কিছু বলতে পারছেন না। হ্যাঁ, মানে মৌখিক ইতিহাস এইভাবে আস্তে আস্তে হারিয়ে গেছে এবং আরো হারিয়ে যাচ্ছে। যত প্রাচীন গ্রাম বাংলার মানে অনেক ইতিহাস আমরা নিজেরাই ধ্বংস করে ফেলছি। অবশ্যই অবশ্যই খুবই আক্ষেপের, এটা একটা আক্ষেপের ব্যাপার। ঠিকই, বা এখানে এই যে আর আরেকটা কথা আমার মনে হয় যে দেখুন, এই যে পিয়াসারা গ্রামটা সম্পর্কে আরো কিছু মানুষের একটু জানা দরকার। একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে আমরা পিয়াসারা বলতে যা বুঝি সেটা হচ্ছে 26 নম্বর যে রাস্তা অহল্যাবাই রোড, তার ধারের যে জায়গাটা সাধারণ মানুষ বোঝে ওইটাই পিয়াসারা, কিন্তু ওটা পিয়াসারা নয়। ওই জায়গাটার নাম হচ্ছে আয়মা পাহাড়পুর।
আইমা আয়মা শব্দটার অর্থ একটু বলি, সেটা হচ্ছে হিন্দু দেবতার যেমন দেবোত্তর সম্পত্তি হয়, তেমনি মুসলমান পীরকে প্রদত্ত যে সম্পত্তি তাকে বলা হয় আয়মা। আইমা। তো সেই আয়মা ওই পাহাড়পুর ওই গ্রামটাকে আয়মা করে দেওয়া আয়মা। হয়েছিল, সেই থেকে আয়মা পাহাড়পুর। মানে মুসলমান অধ্যুষিত হ্যাঁ, গ্রাম হ্যাঁ, এটা। হ্যাঁ, এবং সেখানে এখনো সেই পীরের মাজার রয়েছে এবং হ্যাঁ। এখনো সেখানে ফকিরের জাত হয় প্রত্যেক বছর পয়লা মাঘ, পয়লা মাঘ। এখনো সেটা হয়। আচ্ছা। তো সেই থেকে জায়গাটার নাম আয়মা পাহাড়পুর। এবার মার্টিন ট্রেন যখন হয়, ওটা আসলে হাওড়া আমতা লাইনের একটা ব্রাঞ্চ লাইন, যেটা আপনি পাবেন, আমি আমার বইয়েতেও লিখেছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তিরোলের বালা গল্পে আপনি পিয়াসাড়া রেল স্টেশনের কথা আপনি পাবেন। এবং এদিকে শেষ স্টেশন ছিল হচ্ছে চাঁপাডাঙ্গা। চাঁপাডাঙ্গার আগে ছিল পিয়াসাড়া, তারপরে হাওয়াখানা, এবার আস্তে আস্তে প্রসাদপুর, আটপুর, জাঙ্গিপাড়া এইদিকে চলে যাচ্ছে। তো এই যে রেল লাইনটা যখন মানে প্রতিষ্ঠা হচ্ছে, তখন পিয়াসাড়া জমিদার বাবুদের প্রভাবেই কিন্তু সেই স্টেশনটার নাম হয়ে যায় পিয়াসাড়া স্টেশন। এবার ওটা পিয়াসাড়া স্টেশন বাজার, এখনো মানুষ বলে পিয়াসাড়া স্টেশন বাজার, আর লোকের মুখে ওইটাই পিয়াসাড়া হয়ে গেছে। পিয়াসাড়া গ্রাম বললে হয়তো আলাদা করে বলতে হয় যে আমি গ্রাম পিয়াসাড়ায় গ্রাম পিয়াসাড়ায়, আমি পিয়াসাড়া যাব বললে কিন্তু সেটা অন্যদিকে। যারা এই জমিদার এগুলো যদি এখন রক্ষণাবেক্ষণের ব্যবস্থা কিছু হয়, আমার বাবা ঈশ্বর অভয়পদ সরকার মহাশয়, উনি আর ওনার ভাই দুজনে মিলে এই পিয়াসাড়া ভারতী ক্লাব একটা তৈরি করেছিলেন। আচ্ছা। এখানে থিয়েটার, তারপর যাত্রা পরবর্তীতে তখন থিয়েটার ছিল। থিয়েটারে এমনকি শাহজাহান, তারপরে দেবলা দেবী, তারপরে বিল্লমঙ্গল, নাম করা দেবলা দেবী, এই সমস্ত থিয়েটার এখানে করেছেন, মঞ্চস্থ হয়েছে। সেই থিয়েটার দেখে একজন কলকাতা থেকে আমাদের চেনা এসেছিলেন, দেখেছিলেন থিয়েটার কাকে বলে। দেখে গিয়ে এখান থেকে 3 জনকে সিলেক্ট করেছিলেন স্টারে চান্স দেওয়ার জন্য, স্টার থিয়েটারে চান্স পাওয়ার যোগ্য। বংশ পরস্পরের ওইরকম থিয়েটার যাত্রা এরকম হতে যাত্রা, থিয়েটার, পয়লা বৈশাখ অনুষ্ঠান, তার মস্ত নানান ধরনের বিভিন্ন প্রোগ্রাম ওই ভারতী ক্লাবের মাধ্যমে নানা হয়ে গেছে। বা এখানে এই যে লোক সংস্কৃতি, এই যে লোক সংস্কৃতির কথা আপনি বললেন, পিয়াসাড়া গ্রামের মধ্যে কিন্তু ধর্মরাজ ঠাকুর আছেন। ধর্মরাজ ঠাকুর কিন্তু একজন গ্রাম দেবতা। হ্যাঁ, তো পিয়াসাড়া গ্রামের যে গাজন হয় সেটা কিন্তু ধর্মরাজের গাজন। আচ্ছা। ধর্মরাজের পুরোহিত ছিলেন। এই লোক সংস্কৃতির বিচিত্র ব্যাপারই হচ্ছে এই যে আমরা জানি যে ব্রাহ্মণ ছাড়া পুজো হয় না, কিন্তু ধর্মরাজের পুরোহিত হন অব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ, তাদেরকে পণ্ডিত বলা হয়। বাগদি, সদগোপ, যে কোনো জাতির পুরোহিত হতে পারেন। তো এই যে একটা বিচিত্র লোক সংস্কৃতি মিশ্রণ, এই ব্যাপারটা কিন্তু পিয়াসাড়া গ্রামে দেখা যায়। এবং তারপরে যখন বাবা তারকনাথের উত্থান হলো, তারপর সেই তারকনাথের যে মহান্ত পরম্পরা, তার মধ্যে যে শৈব সংস্কৃতি, সেটা আমাদের গ্রামকে প্রভাবিত করলো। ফলে ধর্মরাজের গাজন আর শৈব তারকনাথের গাজন মিলেমিশে একাকার হয়ে গেল। এখানে সেই জন্য গাজনে বলা হয় যে ধর্মরাজের চরণের সেবা লাগে, তারকনাথের চরণের সেবা লাগে, আর বুড়ো শিবের চরণের সেবা লাগে। এই যে মিলন হচ্ছে, এই যে আত্মীকরণ হচ্ছে, এটাই বোধহয় আমাদের বাংলার একটা অত্যন্ত সুন্দর ঐতিহ্য। এটাকে আমরা যদি ভুলে যাই তাহলে বাংলাকে ভুলে যাওয়া হবে। এটাই আর কি আমার বক্তব্য।
যে কথা বলছিলাম যে বৌদ্ধ প্রভাবের সঙ্গে এই অঞ্চলের একটা যোগাযোগ থাকলেও থাকতে পারে। এখন এগুলো যেহেতু জনশ্রুতি, আমরা তো নিশ্চিত প্রমাণ কিছু পেতে পারি, এখনো পাইনি। তো এর মাধ্যমে যতটা যা চেষ্টা করা হয় আর কি, এইভাবে ইতিহাসটা লেখা হয়েছে ইতিহাস। তো প্রথমে অন্যদিকে যারা এই জমিদার বাড়ি দেখতে আসতে চান তারা অবশ্যই বলবেন যে আমি গ্রাম পিয়াসারায় যাবো, তাহলে কিন্তু এই জায়গাটা আমরা পৌঁছাতে পারি। আচ্ছা, যারা কলকাতার দিক থেকে আসবে, ধরুন অহল্যাবাই রোড হয়ে এলো, এসে সে কিভাবে আসবে একটুখানি বর্ণনা। হ্যাঁ, অবশ্যই অহল্যাবাই রোড হয়ে যদি ডানকুনির দিক থেকে আসেন, আপনি প্রথম যেটা খেয়াল করবেন গজার মোড় আসছে। গজার মোড় খুব বিখ্যাত একটা জায়গা এই জন্যে, গজার মোড় থেকে বাঁ দিকে গেলেই আঁটপুর যাওয়া যায়। তাই যারা আঁটপুর গেছেন তারা আশা করি গজার মোড় হয়েই গেছেন। তো গজার মোড় থেকে ওই অহল্যাবাই রোড ধরে 5 কিলোমিটার এগিয়ে এলেই গোবরহাড়া পেট্রোল পাম্প। সেখান থেকে উত্তর দিকের রাস্তা ধরে 1 থেকে 1.5 কিলোমিটার গেলেই আপনি দেখতে পাবেন এই পিয়াসারা জমিদার বাড়ির একদম যে কাছারি বাড়ি, সেটা আপনি দেখতে পাবেন। তো আপনাদের সকলকে বলছি যে পিয়াসারা গ্রামে আসুন, এই সংস্কৃতি, এখানকার ঐতিহ্য দেখুন। আর যদি সরকারের তরফ থেকে পিয়াসারা গ্রামের এই জমিদার বাড়িকে বাঁচানোর উদ্যোগ নেওয়া যায়, তাহলে সেটা আমি একজন সাধারণ ইতিহাস প্রেমী হিসাবে খুব আনন্দিত হবে, এবং আমার সঙ্গে আশা করি আপনিও আনন্দিত হবেন। অবশ্যই সবাই আনন্দিত, এবং আমি চেষ্টাও করবো যে মানে আমার সীমিত ক্ষমতার মাধ্যমে আর কি, যতটা ইয়ে করে যায়। অসংখ্য ধন্যবাদ জানাই বিশ্বনাথ বাবুকে এবং বিশেষ করে মানব বাবুকে। এনাদের মাধ্যমে অনেক কিছু তথ্য এবং ইতিহাস আমরা জানতে পারলাম। পিয়াসারা গ্রাম এবং সংলগ্ন অঞ্চল ও জমিদার বংশের সমস্ত ইতিহাস নিয়ে মানববাবু একটি বই প্রকাশ করেছেন, যেটি আপনারাও সংগ্রহ করতে পারবেন মানববাবুর কাছ থেকে। ওনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে আপনাকে আমার লেখা এই বই পিয়াসারার ইতিকথা আপনার হাতে তুলে দিচ্ছি। আপনার মাধ্যমে মানুষজন জানতে পারবে ধন্যবাদ। পিয়াসারার কথা। আমি অবশ্যই এটা পুরো দেখবো, দেখে ইয়ে করে। অবশ্যই ঠিক আছে, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও জানাই ধন্যবাদ। নমস্কার।